স্বাগত অন্য পক্ষে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানের কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ, নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কী চেহারায় আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। 1950 সালের 10 ডিসেম্বর থেকে যখন মানবাধিকার দিবস পালন শুরু হয়, তখন তার প্রধানতম উদ্দেশ্য ছিল পৃথিবীর প্রতিটি মানুষ যেন নিরাপদ বোধ করতে পারে এবং বৈষম্য ছাড়া মুক্ত জীবনযাপন করতে পারে। এবারে বাংলাদেশে জুলাইয়ে যে আন্দোলন হয়েছে সেটিও বৈষম্য বিরোধী আন্দোলন। এখন প্রশ্ন হচ্ছে, এবারের মানবাধিকার দিবসে দাঁড়িয়ে আমরা কতটা বৈষম্যহীন নিরাপদ জীবনযাপন করতে পারছি? নারীর অধিকার যে মানবাধিকারের, সেটা আমরা মানি, আসলেই মানি কিনা? নারীর অধিকার যে আসলেই মানবাধিকার, সেটি আমরা আসলে কতখানি মানি? আজকে আমরা অন্য পক্ষে কথা বলবো নারীর অধিকার মানবাধিকারের প্রধান শর্ত নয় কি এই বিষয়ে। সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং আছেন মানবাধিকার কর্মী এবং ফজিয়া খন্দকার ইভা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একটা বিশেষ পরিস্থিতিতে আমার মনে হয় যে এবার আমরা একটু অন্যভাবে, কারণ প্রতি বছরই আমরা কথা বলি, আজকে 7ই ডিসেম্বর 10 তারিখে মানবাধিকার দিবস, আমরা প্রত্যেক বছরই কথা বলি। এবছরে একটা আন্দোলনের পরে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে বা ভিন্ন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। প্রশ্ন একেবারে ফজিয়া খন্দকার আপনার কাছে, আমার শুরুর প্রশ্ন, আপনি কি মনে করেন আমরা কি যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা আজকে একটা বাস্তবতায় দাঁড়িয়েছি, এই মুহূর্তে আপনার ঠিক কতটা মনে হয় যে আমরা কতটা নিরাপদ, বিশেষ করে নারীরা? ধন্যবাদ উর্মি। আমার মনে হয় যে এটা বোধহয় আমরা সবাই জানি যে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের অবস্থানটা এখন কোথায় আছে। আসলে আমি দেখেছি বা আমরা সবাই সেটা জানি যে বিগত কয়েক শতক ধরেই নারী যা অধিকারের কথা বলছে, যে নারী অধিকার মানবাধিকার, সেটা কোনোভাবেই আসলে কোনো সময়ই পরিপূর্ণতা পায়নি। এবং এখন যদি আমি দেখি যে এখন সেই জায়গাটা বোধহয় আরও বেশি সংকুচিত হয়ে আসছে বলে আমার মনে হচ্ছে। যেটা আমরা ভেবেছিলাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা দেখেছি যে নারীরা সম্মুখ সারিতে ছিল এবং সকল আন্দোলনেই নারীরা সম্মুখ সারিতে থাকেন, কিন্তু তারপরেও দেখা যায় যে ইতিহাসের পাতা যখন আমরা উল্টাই তখন দেখি যে নারীরা সেই জায়গাটায় আর থাকেন না। সেই যে সংগ্রামী যে ভূমিকাটা তারা নেন, পরবর্তীতে দেখা যায় যে যখন সিদ্ধান্ত প্রক্রিয়া জায়গাগুলো আসে তখন সেইখানটায় তাদের অনুপস্থিতি খুব লজ্জাজনকভাবে আমাদের চোখে পড়ে। সেটা হচ্ছে একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে নানা ঘটনা, নানা সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমে যে খবরগুলো আমরা পাচ্ছি সেটা ভয়ানকভাবে নারীর বিরুদ্ধেই তো যায় বলে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে আমরা 1948-এ শুরু না, মানে ওই দিন তখন ঘোষণা করা হয়েছে, 50 থেকে পালিত হয়ে আসছে। এবং সেই সময় যে কথাটা বলা হয়েছিল, অন্তত বৈষম্যহীন শব্দটি ছিল এবং নারী স্বাধীনতার কথা বলা ছিল। এবং সেই স্বাধীনকে আমরা আসলেই আদতেই কি স্বাধীন? এখনও আমাকে পোশাক পরতে হলে ভাবতে হচ্ছে, কথা বলতে হলে ভাবতে হচ্ছে কোন কথাটা সঠিক, কোন কথাটা আসলে চ্যালেঞ্জিং, বা কোন কথাটা বললে সমাজ আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে না, সেই ধরনের শব্দগুলো আমাকে খুব সুকৌশলে বলতে হচ্ছে বেছে। এবং আমার অধিকারের কথাটাও বলতে গেলে আমি নিগৃহীত হয়ে যাচ্ছি, চিন্তা তো করছি, নিগৃহীতও হয়ে যাচ্ছি। এবং বলা হচ্ছে যে নারীর জায়গা কোথায়, সেটা আবারও আমি যদি বলি মনে করিয়ে দিচ্ছে, সঠিকভাবে না হলেও। একদম স্নিগ্ধার জন্য আমি যেটি বলছিলাম যে কয়েকদিন আগেই আমি নিজেও দিলাম আমার সামাজিক গণমাধ্যমে আমার প্রোফাইলে যে একটা ছবি দেখছিলাম যে সেখানে মাত্র 2 জন নারী, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য, সেখানে মাত্র 2 জন নারী। এই দৃশ্য সব জায়গায় আমরা নারীকে এক্সক্লুড করার যে প্রবণতা, অথচ এই আন্দোলনে নারীরা কি পরিমাণ ভূমিকা রেখেছে সেটা আমরা সে সময় দেখেছি। অথচ এখন সব জায়গায় নারীকে এক্সক্লুড করার যে প্রবণতা, মানবাধিকার দিবসের ঠিক আগে দাঁড়িয়ে, এটা আমার কাছে খুব ভীতিকর লাগে। আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ উর্মি এবং ফজিয়া আপাকে, অন্য পক্ষকেও ধন্যবাদ। দেখুন, আমি একটা কথা বলবো যে আপনার মনে আছে যে
বেশ কিছুদিন আগে একটা খুব ট্রল হয়েছিল, নারী কিসে আটকায় কোট অ্যান্ড কোট। আসলে এই প্রশ্নটাকে যেভাবে আপনার ওই সময় দেখানো হয়েছিল, নারী আসলে প্রতিবন্ধকতায় আটকায়। এই প্রতিবন্ধকতা কখনো নারীর যায় না। আর আপনি যে কথাটা বলছেন, আমরা জাতি হিসেবে আমার মনে হয় একটু দেরিতে বুঝি, এটা একটা দেরিতে বোঝার ব্যাপার। কারণ হচ্ছে আপনি যেই জাতীয় ঐক্য ডাক দিয়েছেন, আপনি যেমন বলেছেন আমি জাতীয় ঐক্যের কথা বিবেচনা করে, এখন তো আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে একটু বিরক্ত লাগে। আপনি একটা জাতীয় ঐক্য করেন কি করে 51% নারী মানুষকে ছেড়ে? 51%-এর প্রতিনিধিত্ব হয় যদি 2%, তাহলে সেই জাতীয় ঐক্য যে সমস্যাজনক, সেই বোধোদয়টা আসতে একটু সময় লাগবে। আপনি নারীকে যেভাবে যে কোনো রাষ্ট্রে তার নিরাপত্তা, আমি একটু যদি আপনাকে ধরিয়ে দিই স্নিগ্ধা, এই বোধোদয়টা মনে হয় যারা ফেসবুক ব্যবহার করে তাদেরই শুধু হয়, কিন্তু যারা আসলে নীতি নির্ধারণ পর্যায়ে আছে তাদের আসলে কতখানি হয়? হলে তো এটার আমরা একটা ফলাফল দেখতে পেতাম। অবশ্যই। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় কাজ করছে, এবং এটা তো বলতে আমার কোনো দ্বিধা নেই। আপনি বাংলাদেশ বলেন বা আমেরিকা বলেন, সব জায়গাতেই আপনি দেখবেন ক্ষমতায়নের ব্যাপারটা কিন্তু ওইভাবে হয় না। তো সেই জায়গাটা থেকে আপনার এটা তো আমাদের মেনে নিতেই হবে, যখন যে দল যেখানেই থাকুক না কেন, আমি বা আপনি সবসময় অন্য পক্ষ। এটা হলো চরম বাস্তবতা, আমি বা আপনি সবসময় অন্য পক্ষ। এবং আমাদের সবসময় যেটা করতে হবে যে একটা কন্টিনিউয়াস প্যাট্রিয়ার্কাল প্র্যাকটিসের এগেন্স্টে বলতে হবে। অন টপ অফ দ্যাট, এই আন্দোলনে আমি নির্দ্বিধায় নির্ভীকভাবে বলতে চাই, বিভিন্ন রাইজিং এক্সট্রিমিস্ট যে গ্রুপ আছে, সেই এক্সট্রিমিস্ট গ্রুপের এক ধরনের চাহিদাও আছে যে তারা আপনার মানে নানাভাবে এক্সক্লুড করতে চাচ্ছে সচেতনভাবে। এটা রাইজিং। যেহেতু এই মুহূর্তে আমাদের সামনে কোনো ওয়ে নাই, আমাদের কিন্তু কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নাই যে আমরা গভর্নমেন্টকে দোষারোপ করব। এমন একটি গভর্নমেন্ট আছে, তাকে সকলের কথাই শুনতে হচ্ছে। তো সেই সকলের কথা যখন শুনতে হচ্ছে, আরেকটা যেটা বিষয় আমি দেখেছি, এটা আমি খুব দুঃখজনক বিষয় নিয়ে বলবো, বাংলাদেশের পলিটিক্যাল পথ পরিবর্তনের সাথে সাথে, যেমন আমি, আপনি বা ইভাপা, আমাদের এই জায়গাটা খুব পরিষ্কার করার কথা ছিল যে নারীর প্রতি কোনো সহিংসতা বা নারীকে এক্সক্লুশনের যে প্রক্রিয়া, এটি আমরা একসাথে লড়াই করব। কিন্তু এখানেও একটা রাজনীতিকরণ ঢুকে গেছে। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম হচ্ছে, কে কোন পলিটিক্স করে, কোড অ্যান্ড কোড পলিটিক্যাল পার্টির পলিটিক্স করে, তার উপরে আমাদের নারীবাদী আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বা আপনি, আমাদের সবার কিন্তু এটা নিয়ে কথা বলার কথা ছিল। যে কেউ যে কোনো পার্টি করতে পারে, কিন্তু নারীবাদী আন্দোলনে তো আমরা এক। এই মেসেজটা আমাদের জন্য খুব দরকার ছিল, কিন্তু এই মেসেজটা আমাদের জন্য নেই। এবং আমার মনে হয় যারা নীতি নির্ধারিত পর্যায়ে আছে, ইট ইজ এ ম্যাটার অফ টাইম। আপনি বাংলাদেশকে মিলিটেন্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার যেই ষড়যন্ত্র চারপাশ থেকে হচ্ছে, তা থেকে উত্তরণের পথ হলেও দে হ্যাভ টু কাম ব্যাক। তারা খুঁজে খুঁজে মেয়েদেরকে নিয়ে যে এবং তাদেরকে আমি একদম এখানটা একটি ফজিয়া খন্দকার ইভা আপনার কাছে বলি, যেটি বলছিলেন স্নিগ্ধা, যে ইন্টারিম গভর্নমেন্টকে আসলে সবার কথা শুনতে হচ্ছে, এবং শুনতে গিয়ে কখনো কখনো এক্সক্লুড করতে হচ্ছে। ভালো কথা, তাদেরকে করতে হতে পারে, তারা যেহেতু একটা সেন্সিটিভ জায়গায় বসে আছেন। তাহলে আমি সবসময় আপনাকে এই প্রশ্নটা করি, কেন জানি আমি জানি না, আমার মনে হয় আপনিই সবকিছুর হর্তাকর্তা। যারা আপনারা নারীবাদী আন্দোলন করেছেন, যারা আপনারা মানবাধিকার কর্মী, যারা দীর্ঘদিন নারী অধিকার রক্ষায় কাজ করেছেন, তাদের দায়িত্বটা তাহলে কি? তারা কেন আপনারা একত্রিত হয়ে ইন্টারিম গভর্নমেন্টের কাছে যাচ্ছেন না যে আমাদেরকে এক্সক্লুড করা হচ্ছে? না, এটা বোধহয় ঠিক নয়। আর আমি শুধু স্নিগ্ধার সাথে একটা কথা বলতে চাই, যে যদিও একটি মধ্যবর্তীকালীন সরকার, কিন্তু এই সরকারের কাছে আমাদের কিন্তু অনেক বেশি বলার আছে, অনেক কিছু চাইবার আছে। কারণ অন্য সরকারগুলো অনেক সময় অনেক পলিটিক্যাল এজেন্ডা হিসেবে নেয়, বা ভোটের একটা এজেন্ডা হিসেবে তারা অনেক কিছুকে এক্সক্লুড করে। কিন্তু এই সংস্কারের সময়ই আমরা চাই যে এই বিষয়গুলো সঠিকভাবে উত্থাপিত হবে। আমরা কিন্তু দেখিনি যে পর্যন্ত আপনাদের কোনো এলাই, সেই আপনার প্রাগ্রেসরের এলাই হোক, নারীবাদী একেবারে কোন নারীবাদী সংগঠন যেগুলো এনজিও না, আমার মনে হয় একদম সঠিক নয়। আমরা কিন্তু এই গত কয়েকদিন আগেও আমি বেইজিংয়ে +30-তে যেখানে গিয়েছিলাম, ব্যাংককে একটা মিটিংয়ে, তো সেখানে কিন্তু আমরা মাননীয় উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এবং ওনার দলের সাথে খুব স্পষ্টভাবে আমাদের চাহিদাগুলো আমরা কিন্তু বলেছি। এবং যেটা হয়েছে যে ওনারা যখন ডেকেছিলেন, অনেককেই কিন্তু সেখানে আবার এক্সক্লুড করা হয়েছে, সেটাও আপনারা জানেন। অনেকে যুক্ত হতে পারেননি যাদের আগ্রহ ছিল। ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আমার আগ্রহ আছে, কিংবা অনেকের আগ্রহ আছে, কিন্তু আমরা জানি তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে না। কাজে তাদেরকেও ডাকতে হবে। তো এখানে আমি আবার ফিরবো যে তার মানে আসলে কোন এন্ডের সমস্যা, সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা মানবাধিকার দিবসকে সামনে রেখে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, থাকুন অন্য পক্ষের সাথে।
স্বাগত আর একবার অন্য পক্ষে। জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে আমরা আজ কথা বলছি। নারীর অধিকার মানবাধিকারের প্রধান শর্ত নয় কি এই বিষয়টা একটু আমি আসতে চাই। ফজিয়া খন্দকার যেটি বলছিলেন স্নিগ্ধা, যে শুধুমাত্র আমি এক ধরনের কমপ্লেইন করলাম যে কেন আপনারা যারা নারীবাদী রয়েছেন বা যারা নারী অধিকার নিয়ে কাজ করেন তারা কেন আপনারা যাচ্ছেন না ইন্টারিম গভর্নমেন্টের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটাই যে সবাই আসলে ঠিকমতো ডাক পাচ্ছে কিনা বা সুযোগও পাচ্ছে কিনা যাওয়ার, সেই বিষয়টা আপনার কি মনে হয়? আসলে সুযোগের ব্যাপারটা এখন হয়েছে কি, অল অফ এ সাডেন যারা রাজপথে ছিল না তারাও তো এখন রাজপথে নামছে। রাজপথের আন্দোলন মানে আমরা তো এখন অনুমানও করতে পারবো না যে কি পরিমাণ লোক কেন কখন নামছে। কিন্তু নারীবাদীদের আন্দোলনটা তো অনেক বেশি মাঠ থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, তৃণমূল থেকে সকল জায়গাতে এত বিশাল বড় একটি গ্রুপকে। এবং আমি আপনাকে এটাও বলি, এই যে কমিশনটা যে হলো এই কমিশনটাও কিন্তু তাদের মাথায় দেয়া হয়েছে। সেই কমিশনটা করার জন্য কিন্তু আলাদা করে প্রথমে একটি সভা করা হয়েছিল, তারপরে কিন্তু কমিশন করা হয়েছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখানে, আমি স্ট্রংলি মনে করি আমাদের উপদেষ্টা পরিষদের যে 3 জন নারী আছেন, আমাদের যে উপদেষ্টা, আপনি রিজওয়ানা হাসান, ফরিদ আক্তার, অথবা আপনার নূরজাহান বেগম, অথবা শারমিন মোর্শেদ, আমার মনে হয় ওনাদের যদি একটু প্রম্পটলি এই ব্যাপারটাকে ওনারা একটু পিক করেন তাহলে ওনারা যত সহজে এই বিষয়টার প্রয়োজনীয়তাটা বোঝাতে পারবেন, আমরা কিন্তু ওই জায়গা থেকে বোঝাতে পারবো না। দেখুন, আমার ভীষণ রকম এই কথাটা আমি বিভিন্ন সাংবাদিক সম্মেলনেও বলেছি, এসেতেও বলেছি যে আপনি দেখেন কমিশনগুলো যখন হয়েছে উর্মি, আপনি কমিশনগুলোতে নারী পাননি কেন? নারী কমিশনে কেন শুধুমাত্র নারী থাকবে? আপনি দেখেন, বা নারী কমিশনে কেন পুরুষই বা থাকবে না? পুরুষই বা কেন থাকবে না? নারী কমিশন কবে থেকে নারী কমিশনের ওই আন্ডারস্ট্যান্ডিং হলো? তার মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি, একটা ভীষণ রকমের আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি এখানে রয়েছে। এবং আপনি কি মনে করেন তাহলে আসলে বৈষম্য কিন্তু গেল না? আমরা সবসময় বলেছি যে নারীর ইস্যু শুধু নারীর ইস্যু না, এটা পুরুষের ইস্যু, তাহলে কেন নারী কমিশনে পুরুষ থাকবে না? দেখুন, বৈষম্যের কথা বলতে গেলে প্রথমে তো 2 বৈষম্য খুব দৃশ্যত, একটি হচ্ছে শ্রেণীগত, আরেকটি হচ্ছে লিঙ্গীয়। দুঃখজনক হচ্ছে আপনি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, বোথ পার্টি ইজ এক্সক্লুডেড। তাহলে আপনি ইনক্লুসিভের কথা বলে, ইনক্লুসিভ সোসাইটির কথা বলে আমরা যদি এক্সক্লুসিভের প্র্যাকটিসটা এই মাত্রায় করতে থাকি তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়াটাই খুব স্বাভাবিক। এবং এই প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ পলিটিক্যালিও তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। একটা জিনিস হচ্ছে, আমরা আসলে একটু মানবাধিকার দিবসে ফিরি। আমি বলছিলাম যে আসলে আমরা ঠিক কতখানি নিরাপদ বোধ করছি, বা নারীর অধিকারই মানবাধিকার, এত বছর ধরে আমরা এটা বলেছি। এবার আমরা বলছি যে নারী অধিকারই কি মানবাধিকারের প্রথম শর্ত নয়? এই বিষয়টা আমাদেরকে বলতে হবে বা জিজ্ঞাসা করতে হবে। এই শর্ত, মানবাধিকারের প্রধান শর্ত নারীর অধিকার, এই বিষয়টাকে আমরা কিভাবে আসলে আরো পোট্রে করতে পারি, সামনে নিতে পারি? আমার মনে হয় যে এই কথার মধ্য দিয়েই কিন্তু এটা প্রকাশিত, এবং আমরা যে কাজগুলো করছি সমাজে, পরিবারে এবং সর্বত্র, এবং আমাদের যে মূলত যে জায়গাগুলোতে কাজ করার কথা সেখানে আমরা বলিষ্ঠভাবে আওয়াজ তুলতে পারছি কি না, সবটা জায়গায়, যেটা আসলে রিজওয়ানা বললেন যে নারীর হিস্সা, এই জায়গাটায় আসলে আমরা, বা তুমি যেটা বললে নারীর হিস্সা, এই জায়গাটায় আমরা ঐক্যমতে পৌঁছতে পারিনি কখনো। কেন পারিনি সেখানেও কিন্তু একটা দ্বিধা বিভক্তি কাজ করেছে। এখন আমাদের নারীরই বিষয়টি যে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত মানবাধিকারে, কারণ আমরা বঞ্চিত বেশি, সবচাইতে বেশি বঞ্চিত নারী এবং দরিদ্র মানুষ, এবং তার মধ্যেও দরিদ্র মানুষের মধ্যেও নারী নিগৃহীত। কাজে এখন যখন আমরা বলতে চেষ্টা করব তখন আমাদেরকে স্পষ্টভাবে সরকারের কাছে, আমাদের বিভিন্ন যে সিভিল সোসাইটি গ্রুপসগুলো আছে তাদের কাছে এই বার্তাটাই নিয়ে যেতে হবে যে আমরা একমাত্র প্রথম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে নিতে পারি। কিন্তু একই সাথে আমার কথাটাও মনে হয় যে আসলে যতক্ষণ পর্যন্ত দারিদ্র্য বিমোচনের ওই জায়গাটা আমরা যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পুরো নারী শক্তির আসলে বিজয়টা সম্ভব নয়। এটা আমাদের মনে রাখতে হবে। একদম শেষ আছি আমরা, আপনি যদি এটাই মানবাধিকারের জায়গা থেকে নারীর অধিকার, এই বিষয়টা, মানবাধিকারের সূত্র, মানবাধিকার কোনোভাবে নারী অধিকার থেকে বিচ্ছিন্ন কিছু হওয়ার কোনো সুযোগই নাই। কারণ আপনি যেখানে মানবিক অধিকারের কথা বলবেন সেখানে খুব
স্পষ্টতই আমি আপনাকে যেটা বলেছি, কালোদের উপরে ওয়ার্ল্ডে বিশাল অত্যাচার হয়েছে, আপনি জানেন, শ্রেণীগত বৈষম্য এবং লিঙ্গীয় বৈষম্য, এই 3 বৈষম্যই মানবাধিকারের মূল এবং সোপান। এখনো ইন্ডিজিনিয়াস পিপলের উপরে হয় সারা একদমই পৃথিবীতে। একদমই সারা পৃথিবীতে ট্রান্সজেন্ডারদের উপরে হয়। সারা পৃথিবীতে এটি তো খুব চলমান প্রক্রিয়া। এবং এই চলমান প্রক্রিয়ার ব্যাপারটা কি, আপনি হিউম্যান রাইটস কায়েম করতে গেলে আপনাকে এই 3 প্রতিনিধিদের, যে 3টি গ্রুপ আছে, গোষ্ঠী পিপুলের মানুষকে আপনার এম্পাওয়ার করতে হবে, তাদের অধিকারটা শুনতে হবে। শুধু একটা কথা বলি, গণতন্ত্র নিয়ে আমরা যখন কথা বলছি, বাংলাদেশে গণতন্ত্রকে বুঝতে হলে বুঝতে হবে গণতন্ত্র কিন্তু 90% লোক কি বললো সেটি গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে আমার 1% লোক কি বললো সেটাকে নিশ্চিত করা, একদম। নারীর কথাকে নিশ্চিত এবং করা। 1% লোকের বাইরে যেন না থাকে, সেটাই সেটিকে হচ্ছে মূল। নিশ্চিত করা। অনেক ধন্যবাদ। আমরা খুব ছোট পরিসরে হলো মানবাধিকার দিবসকে আজকে উদযাপন করলাম। নিশ্চয়ই আবারও কথা হবে, কথা আমাদের বলতেই হবে। ধন্যবাদ রিজওয়ানা, ধন্যবাদ ফজিয়া খন্দকার। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।